আমরা জেনেছি যে মেটেরিয়া মেডিকা হচ্ছে ড্রাগ প্রুভিং এর রেকর্ড অফ দ্য ড্রাগ প্রুভিং। আমরা জানি একমাত্র হোমিওপ্যাথি ড্রাগ প্রুভিংটা হয় হেলদি হিউম্যান বিইং এর উপরে, সুস্থ মানুষের উপরে ওষুধ প্রয়োগ করা হয়। তা হঠাৎ করে সুস্থ মানুষের উপর ওষুধ প্রয়োগ করে কি করে মেটেরিয়া মেডিকা আবিষ্কার হলো? না, আমরা জানি জার্মানি একজন প্রখ্যাত বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, দার্শনিক, রসায়নবিদ, তার নাম ছিল ফ্রেডরিক ক্রিস্টিয়ান স্যামুয়েল হ্যানিম্যান। তার বাড়ি হচ্ছে জার্মানে। তার জার্মানে উনি একজন লব্ধ প্রতিষ্ঠ অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন, কিন্তু তিনি চিকিৎসা করতে গিয়ে দেখলেন যে তখনকার দিনে যে সমস্ত অ্যালোপ্যাথিক ঔষধ বা চিকিৎসায় অনেক কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। তখন তিনি বিতৃষ্ণা হয়ে তিনি চিকিৎসা প্র্যাকটিসটা বন্ধ করে দিলেন। যেহেতু তিনি 14টা ভাষা তার দখল ছিল, অর্থাৎ লিখতে পড়তে পারতেন, তখন তিনি কি করলেন, বিভিন্ন বই অনুবাদ করা শুরু করলেন, ট্রান্সলেট করা শুরু করলেন। যেহেতু তিনি একজন ডাক্তার, সেই জন্য মেডিকেল বইগুলো বেশি তিনি অনুবাদ করছিলেন। সেই সময় কালেমের একটা মেটেরিয়া মেডিকা তর্জমার সময় তিনি দেখতে পেলেন সেখানে বলা হয়েছে সিনকোনা বার্গ সেবনে ম্যালেরিয়ার মতো কম্প দিয়ে জ্বর আসে। ম্যালেরিয়ার মতো কম্প দিয়ে জ্বর আসে সিনকোনা বার্গ। তা তিনি তখন ওই সিনকোনা বার্গ তিনি জানতেন যে ম্যালেরিয়া রোগের একটা স্পেসিফিক ওষুধ সিনকোনা থেকে যে তৈরি হয় যে ওষুধটা, সেটা ম্যালেরিয়া রোগের একটা সুনির্দিষ্ট ওষুধ। তখন তিনি ভাবলেন যে তাহলে সিনকোনা বার্গ খেয়ে দেখা যায়। খেয়ে দেখলেন তিনি যে ঠিক ম্যালেরিয়ার মতো কম্প দিয়ে জ্বর এলো। এইটা করতে গিয়ে তিনি তখন আবিষ্কার করলেন, যে আমরা আগে অনেকবার আলোচনা করেছি, যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। প্রত্যেকটা ওষুধেরই রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে, সেটা অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক। এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। প্রত্যেকটা ওষুধের রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। তখন তিনি তার নিজের শরীরে বেশ কিছু ওষুধ প্রয়োগ করা শুরু করলেন, অর্থাৎ ড্রাগ প্রুভিং করা শুরু করলেন। শুরু করে তিনি যে সমস্ত তার অভিজ্ঞতা লব্ধ যে রেজাল্ট গুলো তিনি কিছু বইয়ে লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করতে গিয়ে তিনি তার মধ্যে তিনি যে সমস্ত বইগুলো লিখেছিলেন তার মধ্যে একটা নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট ডি ভেরি ক্রনিক ডিজিজ। আরেকটা যুগান্তকারী বই তিনি লিখলেন, তার নাম হচ্ছে মেটেরিয়া মেডিকা পিউরা।
তা তিনি তার জীবদ্দশায় 109টি ওষুধ ড্রাগ প্রুভিং করেছিলেন এবং তার সেই সময়ে অন্যান্য প্রভাবরা মিলে আরো কিছু প্রুভিং করেছিলেন। তাতে তৎকালীন অবস্থায় টোটাল ড্রাগ প্রুভিং এর সংখ্যা ছিল 130টা মেডিসিন। ক্রমান্বয়ে জার্মান থেকে আমেরিকা, ইংল্যান্ড, ভারতবর্ষ, পৃথিবীর বিভিন্ন দেশে আস্তে আস্তে হোমিওপ্যাথি ছড়িয়ে যায় এবং বিভিন্ন দেশে ড্রাগ হেলদি হিউম্যান বিং এর উপরে ড্রাগ প্রুভিং শুরু হয়। এই ড্রাগ প্রুভিং করতে করতে দেখা গেল টোটাল হেলদি হিউম্যান বিং এর উপরে 8200টি ড্রাগ প্রুভিং করা হয়েছে। 8200, অর্থাৎ আমাদের হোমিওপ্যাথি, বর্তমান হোমিওপ্যাথি ওষুধের সংখ্যা হচ্ছে 8200। আমরা একটা ওষুধকে মনে রাখতে পারি না, তাহলে 8200 মেডিসিনকে, এই যে ড্রাগ পিকচার আমাদের একটা মানুষের পক্ষে সম্ভব না, এগুলো মনে রাখা সম্ভব নয়। আমরা যেখানে আমাদের কোর্সের মধ্যে মাত্র 100টি মেডিসিন আমাদের পড়তে হবে এবং যারা বিএসএমএস পড়ছে তাদের মাত্র 52টা ওষুধ পড়তে হয়। তারা 5 বছরে মাত্র 52টা ওষুধ পড়ে। এবার আমাদের যদি 8200টি ওষুধ অনুশীলন করতে হয় এবং মনে রাখতে হয়, একটা মানুষের পক্ষে সম্ভব না। তাহলে অথচ আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, রুগী দেখতে হবে, রোগ লক্ষণ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে কি করা যাবে? এই বিশাল সংখ্যা আমাদের নিশ্চয়ই অবাক করে যে রুগীর আদর্শ আরোগ্য জন্য সদৃশ মানে সিমিলার একটি ওষুধ নির্বাচন করা কিভাবে সম্ভব হবে? আমাদের তো সম্ভবটা করতে হবে। সম্ভব হবে না বললে তো হবে না, সম্ভব করতে হবে। কিভাবে এই বিশাল ওষুধের ভান্ডার থেকে ওষুধের ভেষজ গুণ ও সদৃশ্য লক্ষণ দেখে সুস্থ মানব দেহে কি কি বিকৃত চিত্র ফুটে উঠেছে তা একজন হোমিওপ্যাথ ডাক্তারের পক্ষে আয়ত্ত করা খুব দুরূহ ব্যাপার। প্রতিটি সদৃশ ওষুধের সদৃশ লক্ষণ সমষ্টি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তারের চিত্রপটে আঁকা। হোমিওপ্যাথি হচ্ছে ফিলোসফি, হোমিওপ্যাথির দর্শন অনুযায়ী হচ্ছে প্রতিটি ওষুধের সদৃশ লক্ষণ ও সদৃশ ঔষধের সমষ্টি, এই সমস্তগুলো আমাদের মেমোরিতে রাখতে হবে। এটাই হোমিওপ্যাথি থিওরি বা ফিলোসফি। তা এখন এই 8200টি সদৃশ ওষুধ বাই করা তাহলে খুব কঠিন কাজ। এই 8200টি ওষুধ আমাদের মনে রাখা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এই ভান্ডার থেকে একক বিশেষ লক্ষণের সদৃশ ওষুধ সমূহের সাজানো গোছানো ওষুধ সমূহ থেকে সদৃশতম একক ওষুধ বাছাইয়ের সহায়ক গ্রন্থটির নাম হচ্ছে রেপার্টরি। আমরা আগের দিনও বলেছিলাম রেপার্টরি কাকে বলে। তাহলে রেপার্টরি হচ্ছে স্টোর মানে স্টোরেজ অফ সিমটমস। তাহলে রেপার্টরিতে কি থাকে? রেপার্টরিতে একটা রেফারেন্স বই হচ্ছে রেপার্টরি, যা লক্ষণ ভিত্তিক ওষুধের বিস্তৃত তালিকা থাকে। তখন আমরা রোগীর উপসর্গ ওষুধের উপসর্গ মিলে একক ওষুধ নির্বাচন করি।
তাহলে আমাদের সঠিক ওষুধ নির্বাচন করতে গেলে আমাদের রেপাটাইজেশন করতে হবে। আমরা আমাদের কোর্সের মধ্যে যার জন্য একটা রেপাটাইজেশন অংশ রেখেছি, কিভাবে রেপাটাইজেশন করতে হয়। এটা একটা সিস্টেম, এই সিস্টেমটাকে আমাদের আয়ত্ত করতে হবে। হ্যানিম্যান সাহেব অর্গানন অফ মেডিসিন যে গ্রন্থ, সেই গ্রন্থে 153 অর্থাৎ অর্গানন অফ মেডিসিনের 153তম যে সূত্র, সেই সূত্রের ফুটনোটে উল্লেখ করেন ডাক্তার ফন বোয়িং হোসেন হোমিওপ্যাথি ওষুধ সমূহের পরিচয় লক্ষণ সমূহ রেপার্টরি আকারে প্রকাশ করেন। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের জন্য একমাত্র কাজ হলো রোগীর লক্ষণের সাথে বিরাট ম্যাটেরিয়া মেডিকা অফুরন্ত লক্ষণ থেকে সার্বিক লক্ষণের মিল খুঁজে বের করা। এই খুঁজে বের করার জন্য আমাদের যে গ্রন্থের সাহায্য নিতে হবে তার নাম হচ্ছে রেপার্টরি। তাহলে সদৃশ ওষুধের বর্ণনা লিপিবদ্ধ করে বই আকারে প্রকাশ করা হয়েছে বলে একে ম্যাটেরিয়াল মেডিকাল হয়। আর ম্যাটেরিয়াল মেডিকাল স্থানকৃত সদৃশ লক্ষণের সঠিক ও নির্ভুল একক ওষুধ নির্বাচনের প্রয়োজনে রেপার্টরি বইয়ের প্রয়োজন হয়। তাহলে আমাদের রেপার্টরি আর ম্যাটেরিয়া মেডিকা, তাহলে ম্যাটেরিয়া মেডিকা আমাদের দরকার হলো কেন? ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে সদৃশ ওষুধের বর্ণনা লিপিবদ্ধ করা আছে যেখানে, সেটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। আর ম্যাটেরিয়া মেডিকার যে স্থানকৃত সদৃশ লক্ষণের সঠিক ও নির্ভুল একক নির্বাচনের জন্য হচ্ছে রেপার্টরি। তাহলে রেপার্টরি আমাদের কি হেল্প করবে? আগে বলেছি যে বর্তমানে আমাদের হোমিওপ্যাথিক ওষুধের সংখ্যা হচ্ছে 8200টি মেডিসিন। এই 8200টি মেডিসিন আমাদের কারোই পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাই সম্ভব নয় বলে তাহলে সেই জন্য আমাদের কিসের হেল্প নিতে হবে? আমাদের ম্যাটেরিয়া মেডিকার যে সিমটমস গুলো, সেই সিমটমস যেখানে মানে সিস্টেম ওয়াইজ সাজানো আছে, সেই বইটির নাম হচ্ছে রেপার্টরি। তাহলে রেপার্টরি আমাদের সাহায্য নিতে হবে। তাহলে ম্যাটেরিয়া মেডিকার অর্জিত জ্ঞান যথোপযুক্ত স্থানে প্রয়োগের জন্য সহজ এবং সরল ভাষায় উপস্থাপনের নাম হচ্ছে হোমিওপ্যাথি রেপার্টরি। এই রেপার্টরিতে রুব্রিক আছে কতটি? এই রেপার্টরিতে রুব্রিকের সংখ্যা হচ্ছে ৭৫,০০০। অর্থাৎ এই ৭৫,০০০ রুব্রিক আমরা বললাম কেন্ট রেপার্টরি কথা। সারা পৃথিবীতে বহু রেপার্টরি আছে, অনেক রেপার্টরি আছে। এই রেপার্টরি গুলো মধ্যে আমরা জনপ্রিয় যে রেপার্টরি গুলো আছে তার মধ্যে হচ্ছে কেন্ট রেপার্টরি, বরিক রেপার্টরি, বোয়িং হোসেন, কার্ল ইন্ডেক্স রেপার্টরি ইত্যাদি ইত্যাদি। তা আমরা সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এবং বহু প্রচলিত যে রেপার্টরি,
সেটা হচ্ছে জেমস টাইলার কেন্টের লেখা রেপার্টরি। তা এই রেপার্টরি নিয়ে আমরা আরো ধাপে ধাপে আলোচনা করব, কিভাবে আমরা রুব্রিক সিলেকশন করব, কিভাবে আমরা মেডিসিন সিলেকশন করব, সেটা নিয়ে আমাদের আলোচনা করা হবে। এই কেন্ট রেপার্টরিতে যে রুব্রিক আছে সেই রুব্রিকের সংখ্যা হচ্ছে ৭৫,০০০। ৭৫,০০০ রুব্রিক। তা সারা পৃথিবীতে কতটি রেপার্টরি আছে? সারা পৃথিবীতে এখনো পর্যন্ত প্রায় ২০০ প্রকারের রেপার্টরি আছে। তা ২০০, আমরা শুধু কেন্দ্র রেপার্টরির কথা জানি, কিন্তু টোটাল রেপার্টরির সংখ্যা হচ্ছে প্রায় 200 রেপার্টরি আছে সারা পৃথিবীতে। তা রেপার্টরি অনেক রকম ভাবে আছে। আমরা বই আকারে যে রেপার্টরি এটা পাই, যেটা আমাদের কেন্ট রেপার্টরি বা অন্যান্য রেপার্টরি, অর্থাৎ বই আকারে যে রেপার্টরি আমরা পাই। আরেক রকম রেপার্টরি আছে কার্ড রেপার্টরি। তবে আরেক রকম রেপার্টরি আছে, তাকে বলা হয় সফটওয়্যার রেপার্টরি। এখন মডার্ন সায়েন্সের যুগ, এখন আধুনিক যুগে চলছে সফটওয়্যারের যুগ। তাহলে আমরা রেপার্টরি, কত রকম রেপার্টরি টাইপ, মানে ভ্যারাইটিস অফ দ্য রেপার্টরি আমরা দেখছি। বই আকারে আমরা রেপার্টরি পেতে পারি, কার্ড আকারে আমরা রেপার্টরি পেতে পারি, আর সফটওয়্যার রেপার্টরি পেতে পারি। তা আমরা এগুলো ক্লাসিফিকেশন করি। হোমিওপ্যাথি প্রধান প্রধান শ্রেণীকরণটা হচ্ছে রেপার্টরি। ১ নম্বর জেনারেল রেপার্টরিজ, ২ নম্বর হচ্ছে রিজিনাল রেপার্টরিজ, ৩ নম্বর হচ্ছে পার্টিকুলার রেপার্টরিজ, ৪ নম্বর হচ্ছে আলফাবেটিক্যাল রেপার্টরি, ৫ নম্বর হচ্ছে কনকর্ডিয়েন্স রেপার্টরিজ। আরেক রকম রেপার্টরি আছে, তার নাম কম্পারেটিভ রেপার্টরিজ। আরেক রকম রেপার্টরি আছে প্যাথোজেনিক রেপার্টরি। আরেক টাইপের রেপার্টরি আছে, তাকে বলা হয় থেরাপিউটিক্স রেপার্টরি। আরেক রকম রেপার্টরি আছে কার্ড রেপার্টরি। এছাড়া আছে, যেহেতু আমরা বলেছিলাম যে মডার্ন সায়েন্সের যুগ, কম্পিউটারের যুগ, তা সেখানে আরেক রকম রেপার্টরি আছে কম্পিউটার রেপার্টরিজ। এই কম্পিউটার রেপার্টরিজ এর মধ্যে আছে ক্যারা, র্যাডার, হোমপ্যাথ। এগুলো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা কম্পিউটার ঘাটাঘাটি করে তারা এর নাম শুনেছেন। এবার হচ্ছে আমরা বই আকারে যে রেপার্টরি গুলো দেখেছি সেগুলো কিছু ধারণা দেওয়া দরকার। এগুলো পরীক্ষা আসবে না, শুধু আমরা একটা ধারণা দিচ্ছি জানার জন্য, নিজেদের জ্ঞান অর্জন করার জন্য। সেটা হচ্ছে তা বিভিন্ন সময়ে বিভিন্ন রেপার্টরি পাবলিশ হয়েছে। 2007 সালে একটা রেপার্টরি পাবলিশ হয়েছে, তার নাম হচ্ছে থিনসিস ক্যাটরিক স্কলারস। এটা হয়েছে 2007 সালে পাবলিশ হয়েছিল। 1993 সালে একটা রেপার্টরি পাবলিশ হয়েছিল, তার নাম হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল রেপার্টরি। 2007 সালে আরেকটা রেপার্টরি পাবলিশ হয়েছিল, কমপ্লিট রেপার্টরি বাই রোগার ভ্যান। 1996 সালে একটা রেপার্টরি পাবলিশ হয়েছিল, কেন্টস কম্পারেটিভ রেপার্টরি।
অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। সালে আরেকটি রেপার্টরি পাবলিশ হয়েছিল, রেপার্টরি ক্রনিক মায়াজম। রেপার্টরি ক্রনিক মায়াজম, ক্রনিক মায়াজমের উপরে একটা রেপার্টরি পাবলিশ হয়েছিল। সেটা হচ্ছে 1996 সালে। 1996 সালে। আর 1915 সালে একটা রেপার্টরি পাবলিশ হলো, সাইমোটিক কি অফ দ্য ম্যাটেরিয়া মেডিকা। এ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রেপার্টরি, এই রেপার্টরি গুলো বিভিন্ন সময় পাবলিশ হয়েছে। তা আমাদের এত কিছু রেপার্টরি দরকার নেই, আমরা যেটা বরাবর ফলো করব, আমরা যখন এরপরে আমাদের যে পরবর্তী রেগুলেশন অফ সিমটমস নিয়ে যখন আমাদের ক্লাস হবে, আমরা কিন্তু কেন রেপার্টরিটা ফলো করব। তাহলে এবার আমরা আলোচনা একটু মানে কি বলবো, একটা উপসংহারে আছি। আলোচনা উপসংহারে হচ্ছে আমাদের সংবিধান হচ্ছে অর্গান অফ মেডিসিন, আর আমাদের আশ্রয় হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা ও রেপার্টরি। তাহলে হোমিওপ্যাথি, একজন সার্থক হোমিওপ্যাথি চিকিৎসক হতে গেলে আমাদের যে জিনিসটা দরকার, আমরা অর্গান অফ মেডিসিনের উপরে ভিত্তি করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা এবং রেপার্টরির উপরে ভিত্তি করে আমাদের চলতে হবে।